হাঁটতে হাঁটতে একটা জিনিস খেয়াল করলাম ভাই, পানির মধ্যে যে নৌকাটা ডুবছিল ভাই এখনো ডুবে আছে, কিন্তু সেই পানির মধ্যে আমাদের খাম্বা দাঁড়ায় আছে ভাই। আম জনতার আম থেকে নমিনেশন নিলেন ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের আরেকজন হস্তি। এরে আম তারিকা, তুই এসবের জল হস্তি ফার্স্ট, তুই এত ইনফরমেশন তোর কইতে কাইস এক একটাতে একটা জল হস্তি রে ভাই, কইতে আনস তুই এইগুলা? তুই জাল মাইরা মাইরা বলে চাক্কা চাক্কা আনছে ভাই, জল হস্তি আমার লাগবো, কোনো সিম্পল সাম্পল হইলে হইতো না, মোটামুটি জল হস্তি লাগবো। যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি। अच्छा, আমাদের সংগঠন পড়ে দেখবেন শরিয়া আইন বিশ্বাসের তো কথা ব্যাপারটা নাই কোথাও। ठीक है। এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। তারেক রহমান আসছে, আমার মনে হয় 4/3 লোকই আজকে ঢাকা শহরে অবস্থান নিচ্ছে, আনুমানিক ধরেন 50 কোটি। বাংলাদেশ এতদিন জানিয়েছি 16 কোটি মানুষ, নেতারা দেখার লেগে বলে 50 কোটি লোক আইছে, এর মধ্যে তো আবার গুড়েগাড়া আর বুড়ো মানুষে বাপ পড়ছে, এত লোক কম মেয়ালে যে জামাত নেতা শফিকুর রহমানের কথাগুলো শুনেন। জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। আচ্ছা, শুনলেন তো ওনার কথাগুলা। এই বাংলাদেশটার মধ্যে বর্তমান যে সবচেয়ে বড় সমস্যা সেটা হইলো কিছু এডিট মারানের পুলারা আছে। এই এডিট মারানের পুলারা একটা কথাকে যেইভাবে বলে আর উল্টা ভাবে উপস্থাপন কইরা এই দেশটার মধ্যে যত রকমের সমস্যা সৃষ্টি করতেছে। এবং সাধারণ কিছু আবাল পাবলিক আছে যেইগুলা মনে করেন কোনো কিছু যাচাই বাছাই না কইরা সামনে পাইলেই শেয়ার, তার দলের পক্ষে হইলই এটা শেয়ার। উনি আসলে কি বলছে, উনার কথাগুলো আপনারা একটু শুনেন। চাঁদাবাজি অব্যাহত রয়েছে, দুর্নীতি অব্যাহত রয়েছে, ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে, প্রশাসনিক কু করার চেষ্টা করছে। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। জনগণ ভোট দেওক না দেওক ক্ষমতায় আমাদেরকে যেতে হবে। এই যে শুনলেন তো আপনারা উনি কি বলছে, কারে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছে। অথচ এই এডিট মারানের পোলারা কাট সাট কইরা অনেকগুলা ভিডিও আছে, দেখবেন যে একটা দলের বদনাম করার জন্য যা তা ভাবে এডিট কইরা এগুলা শেয়ার করে দেয়। কিছুদিন আগে এক জামাত নেতা বলছিল যে কে কে আজকে বেহেশতের টিকিট পাইছেন তারা হাত উড়ান। তো উনি এর আগে কি বলছে সেটা না শেয়ার কইরা ওই যে কে কে হাত জান্নাতের টিকিট পাইছে সেটা শোনানোর জন্য হাত উড়াইতে বলছে, ওইটাই তারা কাট করে শেয়ার করে দিছে। জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান, তরুণরা হাত জাগাও। উনি বলছিল যে অনেকে বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি, আজকে কে কে জান্নাতের টিকিট পাইছেন হাত উঠাইয়া দেখান। তো এটারে তারা শুধু ওই কে কে এই যে কাইটা লাস্টের কথাটা শুধু শেয়ার করে দিছে। হারামখোরের দল। আর কয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করি। ও চাচা যান কয় না, ও ভাইজান কয় না। আজকে টিকিট দিছি কয়জনের হাত জাগান। জান্নাতের টিকিট পাইছেন কে কে হাত জাগান, তরুণরা হাত জাগাও। এই অপপ্রচার যারা করবে তাদের জবাব তোমরা দিতে পারবে সবাই। আমরা জান্নাতের টিকিট দেই না, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করতে চাই। বাংলাদেশের 2টা পত্রিকা মূলত ভারতের স্বার্থ রক্ষাকারী, বন্দের আলো আর দিল্লি স্টার। এরা এখন তো বিএনপির ক্ষমতা আসার কথা বলতেছে, বিএনপির গুণগান এমন ভাবে গাইতেছে যে মনে হইতেছে এটার মালিক এখন বিএনপি। এরা যাকে ক্ষমতায় দেখতে চাইবে মনে রাখবেন ইন্ডিয়া তাদের ক্ষমতায় দেখতে চাইতেছে। আপনারা দেখবেন প্রথম আলো, দিল্লি স্টার ক্রমাগত বিএনপির নেতাদের, বুদ্ধিজীবীদের লেখা ছাপতেছে। আপনি দেখতে থাকবেন, এরপরে শুরু হবে যারা এতদিন আওয়ামী লীগের পক্ষে লিখতো, সোহরাব হোসেন ইত্যাদি। মিজানুর রহমান তো মারা গেছে, সে থাকলে আর সেও লেখা শুরু করতো। তাহলে এখন মনে হইতেছে প্রথম আলো, দিল্লি স্টার বাংলাদেশে থাকাই উচিত। এত সহজে ইন্ডিয়ার অন্দর মহলের খবর আমরা কিভাবে পাবো? ওদের কাছ থেকে যেটা পাবো সেটাই বুঝে নেবো এটা ইন্ডিয়ান খবর। আপনি দেখেন 2025 নিয়ে একটা ছবি আঁকছে প্রথম আলো। এর মধ্যে প্রথম আলো, ডেইলি স্টারে আগুন নিয়ে তো কান্নাকাটি আছে, কিন্তু সবচেয়ে উজ্জ্বল ছবিটা তারেক রহমানের। উনি ভার্চুয়াল থেকে রিয়েল হইতেছেন আর যাইতেছেন উড়িয়া ভোটের বাক্সের দিকে। পিছে তারেক রহমানের বিড়ালের ছবিও আছে। প্রফেসর ইউনূসের পাশে গরিলা দুর্মুষ পেটা করিচ্ছে, কিন্তু হাসিনার ছবিটা দাদির মতো নির্মল, কত ভালো মানুষ। এই যে প্রথম আলো, ডেইলি স্টার,
এইটা যে আওয়ামী বাকশালী ইন্ডিয়ান অ্যাসেট কোনো সন্দেহ আছে এখন? এর মধ্যে খালেদা জিয়ার প্রতি সম্মান জানাইতে ঢাকা এসেছিলেন ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। সে অন্তর্বর্তীকালীন সরকার এবং বিএনপির কয়েকজন শীর্ষ ব্যক্তির সাথে কথা বলছেন। কি ছিল তার চাওয়া? 1 নাম্বার, দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হ্রাস করতে হবে। 2 নাম্বার, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে। কি আবদার! 3 নাম্বার, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রয়োজনে 12 ফেব্রুয়ারি নির্ধারিত জাতীয় নির্বাচনের তারিখ পিছাইতে হবে। এইটা প্রফেসর ইউনূস সরকারকে বলে গেছে। তারেক রহমানকে কি বলছে আমি জানি না, তবে অনুমান করি একই বার্তা দিছে। এই বার্তা কার জন্য? এই বার্তা অন্তর্বর্তী সরকারের জন্য এবং তাদের চোখে যারা ভবিষ্যৎ ক্ষমতা তাদের জন্য, তাদের সাথেই কথা বলছে। এখন একটা জিনিস পরিষ্কার করে বলা দরকার, বিএনপি এখানে কোনো সুজেন ফোর্স না ইন্ডিয়ার জন্য। তাকে যে পছন্দ করা হইতেছে তা কিন্তু না। বিএনপি এখানে কম্প্রোমাইজড অ্যাক্টর। তার মানে এমন একটা শক্তিতে সে রূপান্তরিত হয়েছে যারা আসলে ভারতের সাথে একটা কম্প্রোমাইজ করছে। ভারত বিএনপিকে চায় কারণ বিএনপি আদর্শিকভাবে শক্ত না, কাঠামোগতভাবে দুর্বল। যেই দল 15 বছর টিকে ছিল নির্বাসনে, মামলা হামলা গ্রেপ্তার গুনখুনে, আন্তর্জাতিক সহানুভূতিতে, আমাদের মতো ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্টদের মরাল সাপোর্টে এবং অ্যাক্টিভিটিতে, সে দল জানে ক্ষমতায় ফেরার জন্য কোথায় নতি স্বীকার করতে হবে। সে তারেক রহমান জানে তার বাবাকে হত্যা করছে ভারত, সে জানে তার মাকে ক্ষমতাচ্যুত করছে ভারত, সে জানে তার নির্যাতনও করছে ভারত, মাজা ভেঙে দিছে ভারত, তার মাকে জেলে দিছে, ইন্ডিয়া তিলে তিলে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিছে। আর এটাও সে জানে সে না পারছে এটা ঠেকাইতে, না পারছে নিজেকে রক্ষা করতে। তাই এই কম্প্রোমাইজ তার শক্তি না, এটাই তার দর কষাকষির পুঁজি। দিল্লির চোখে বিএনপি মানে এমন একটা দল যাকে ম্যানেজ করা যায়, নেগোশিয়েট করা যায় যার সাথে, এবং প্রয়োজনে তাকে বদলায় ফেলা যায়। এবং বিএনপিকে ইন্ডিয়া আস্তে আস্তে বদলায় ফেলতেছে, তারে আর একটা আওয়ামী লীগ বানায় ফেলতেছে। মানুষ সবসময় হলো একটা সরকারের বিরুদ্ধেই থাকে। এমনি তো আলাদাভাবে বসে বসে যোগাযোগ করে করে কথা বলা হচ্ছিল। আমাদের মাইন্ড যে কোনো ওটা রাজি হলে ওই আমাদের শিবিরের যে কোনো ওটা রাজি হয় না, আজ ইন্ডিয়ার বিএনপিকে দরকার, কারণ জামাত অতিরিক্ত শক্তিশালী হয়ে গেছে। কাল আওয়ামী লীগ ফিরে আসলে বিএনপি অপ্রয়োজনীয় হয়ে যাবে, কারণ ইন্ডিয়ার কাছে বাংলাদেশে কেউই অপরিহার্য না, এখানে সবাই রিপ্লেসেবল। আওয়ামী লীগ চলে গেছে, এখন ধরেছে বিএনপিকে, বিএনপি চলে যাবে আর একজনকে ধরবে। তাহলে প্রশ্নটা ভারত কাকে ক্ষমতা চায় এটা না, আসল প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি আবারও একটা কম্প্রোমাইজড অ্যাক্টরকে নিজেদের ভবিষ্যৎকে লিখতে দিবে, নাকি এইবার এমন একটা রাষ্ট্র বানাইতে চাইবে যাকে ক্ষমতায় রাখতে কারো দরকার পড়ে না? ইন্ডিয়ার দরকার পড়ে না, আমেরিকার দরকার পড়ে না, চীনেরও দরকার পড়ে না, যে নিজের শক্তিতে জনতার শক্তিতে ক্ষমতায় থাকতে পারে। যতদিন এই প্রশ্নের উত্তর না আসবে বাংলাদেশের সরকার বদলাবে কিন্তু রাষ্ট্র বদলাবে না, রাষ্ট্র একই রকম থাকবে। সেজন্যই দেখছেন না সংস্কার করতে চায় না বিএনপি, কারণ কম্প্রোমাইজড অ্যাক্টর দিয়ে কখনোই একটা সার্বভৌম রাষ্ট্র তৈরি হয় না, করা যায় না। ভারত কাকে চায় এটা গুরুত্বপূর্ণ না, প্রশ্ন হইতেছে ভারত যাকে চায় না সে কি টিকে থাকতে পারে কিনা। আমাদের এমন রাষ্ট্র করতে হবে, আমাদের এমন নেতা বাইছে নিতে হবে ইন্ডিয়া যাকে চায় না কিন্তু সে টিকে থাকতে পারে। ইতিহাস একটাই জিনিস দেখাইছে, দিল্লি যাকে ম্যানেজ করতে পারে সে সরকার দেশ চালায় না, সে শুধু সময় পার করে, সে শুধু সম্পদ পাচার করে, সে জনগণকে কেয়ারও করে না, জনগণের ভোটেরও দরকার পড়ে না। আজ দিল্লি যদি বিএনপির দিকে তাকায় তাহলে সেটা ভালোবাসা না, সেটা দিল্লির প্রয়োজনই। কাল প্রয়োজন বদলাইলে ইন্ডিয়ান ন্যারেটিভ বদলাবে, ইন্ডিয়ার পার্টনার বদলাবে, ইন্ডিয়ার ভালোবাসাও বদলাবে, মানুষ বদলাবে না। তাই আজকে সিদ্ধান্ত বিএনপির না, আওয়ামী লীগের না, ইন্ডিয়ার না, আজকে সিদ্ধান্ত বাংলাদেশের। আপনি কি এমন একটা রাষ্ট্র চান যে এইখানে সরকার ঢাকায় কিন্তু সেই সরকারের সার্ভাইভাল দিল্লিতে, নাকি এমন একটা রাষ্ট্র চান যাতে টিকায় রাখতে কারো প্রয়োজন পড়ে না সাহায্যের? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত বাংলাদেশে কোনো পরিবর্তন হবে না, শুধু ম্যানেজমেন্ট বদলাবে। আগামী নির্বাচন এই ম্যানেজমেন্ট বদলানোর নির্বাচন না, এটা আসল পরিবর্তনের নির্বাচন, ইন্ডিয়ার বলয় থেকে বাইর হওয়ার নির্বাচন।